প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের মইদুল স্যার। আমি রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করি। আজকেও তোমাদের কাছে আলোচনা করবো যে বিষয়টা নিয়ে তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো যে কয়েকটা ভিডিওতেই তোমরা দেখতে পাচ্ছ আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি মৌলিক অধিকারের বিভিন্ন ধারাগুলোকে। 19 নম্বর ধারা এর আগে আলোচনা করেছি, 20 নম্বর ধারা আলোচনা করেছি। এইবারে যেটা করতে চলেছি সেটা হচ্ছে 21 নম্বর ধারা। দেখো, এই 21 নম্বর ধারায় আসলে কি বলা হয়েছে। 21 নম্বর ধারায় বলা হয়েছে যে আইন নির্দিষ্ট পদ্ধতি, অর্থাৎ আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার জীবন অথবা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। কিন্তু এই যে আইন নির্দিষ্ট পদ্ধতিটা আমরা দেখছি, এই আইন নির্দিষ্ট পদ্ধতিটার জায়গায় আইনের যথাবিহিত পদ্ধতির কথা বলা আছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ভারতে বলা আছে আইন নির্দিষ্ট পদ্ধতি, আর মার্কিন যুক্তরাষ্ট্রে বলা আছে আইনের যথাবিহিত পদ্ধতি। আবার এই আইন নির্দিষ্ট পদ্ধতিটার কথা বলা আছে কিন্তু জাপানের 31 নম্বর ধারাতে। কত নম্বর ধারায় বলা আছে? 31 নম্বর ধারাতে। এই প্রসঙ্গে একটু বলে রাখি যে আইন নির্দিষ্ট পদ্ধতি কথাটির দ্বারা বোঝানো হয়েছে যে কোনো ব্যক্তির অধিকার কোনো ব্যক্তির যদি অধিকার ক্ষুণ্ণ হয়, তো আদালত বিচার করে দেখবে যে পদ্ধতিতে তার অধিকারটা ক্ষুণ্ণ হচ্ছে সেটা বৈধ কিনা। অবশ্য ভারতীয় বিচার বিভাগ মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যায় কোনো আইনের যৌক্তিকতা বিচার করতে পারে না। এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে যখন খসড়া কমিটি, আরও বলা ভালো যে খসড়া কমিটি নয়, শুধু যে খসড়া উপকমিটি, তারা যখন বিভিন্ন বিষয়গুলো মূল কমিটির কাছে প্রেরণ করছিল, তখন কিন্তু তাদের প্রতিবেদনে এই আইনের যথাবিহিত পদ্ধতির কথা বলা ছিল। এটা আরেকবার বলে রাখি, যখন খসড়া কমিটি, বলা ভালো উপকমিটি, তারা যখন ভারতীয় সংবিধানের বিভিন্ন খসড়াগুলো মূল কমিটির কাছে দিচ্ছিল, তখন কিন্তু এইটা বলা ছিল, আইনের যথাবিহিত পদ্ধতির কথাই কিন্তু বলা ছিল। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে পরবর্তীকালে আমরা মূলত যে নামটাকে উল্লেখ করব সেটা হচ্ছে BN রাও। আমি এখানে বলে লিখে দিয়ে রাখি, BN রাও। উনি কি করলেন না, BN রাও তিনি প্রস্তাব করেছিলেন, তিনি পরামর্শ দিয়েছিলেন বললে আরো ভালো হবে খসড়া কমিটিকে, যে 21 নম্বর ধারায় এই আইনের যথাবিহিত পদ্ধতির পরিবর্তে আইন নির্দিষ্ট পদ্ধতি কথাগুলো ব্যবহার করা হোক। এবং তারপর থেকে কিন্তু এই আইন নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। তাই আমরা বলতে পারি যে এক্ষেত্রে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবর্তে ভারতীয় সংবিধানে জাপানের 31 নম্বর ধারার প্রভাবটা পড়েছিল। এবং এই 21 নম্বর ধারাতেই আরেকটা বিষয় বলে রাখা ভালো, এটা উল্লেখ করা নেই, 21-এর কয়ে আমরা দেখেছি যে এই 21-এর ক নম্বর ধারাটা কিন্তু 2002 সালের 86তম সংবিধান সংশোধনে 21 নম্বর ধারায় 21-এর ক বলে আরেকটি উপধারা যোগ করা হয়, এবং সেখানে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের জায়গাতে যুক্ত করা হয়। এবং এই ধারায় 21-এর ক নম্বর ধারায় যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে যে 6 থেকে 14 বছর বয়স্ক ছেলে মেয়েদের জন্য অবৈতনিক, অর্থাৎ বেতন নেওয়া যাবে না, অবৈতনিকভাবে বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে রাষ্ট্র। এটাকে আমরা বলি শিক্ষার অধিকার আইন। এই শিক্ষার অধিকার আইনে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক শিক্ষা দেওয়া হবে, শিক্ষা দিবে রাষ্ট্র, দিতে বাধ্য। এবং এই আইনটা কেন্দ্রীয় সরকার 2010 সালে রাইট টু এডুকেশন অ্যাক্ট, এটা উল্লেখ করে দেওয়া ভালো, শিক্ষার আইন অনুসারে 2010 সালের এপ্রিল মাস থেকে সমস্ত রাজ্যগুলোকে
নির্দেশ দেয় যে যাতে করে প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা শিশু বলাই ভালো, 6 থেকে 14 বছর বয়স্ক, তারা যাতে করে বিনা বেতনে শিক্ষা পায় সেদিকে লক্ষ্য রাখবে। আজকের আলোচনা আপাতত এই ভিডিওতে এইটুকুই। যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যদি পুরনো হয়ে থাকো অবশ্যই দেখা মাত্র একটা লাইক দিও এবং শেয়ার করে দেওয়ার চেষ্টা করো। আর এইভাবেই থাকো, আমি প্রত্যেকটা আর্টিকেলকে একটা একটা করে আলোচনা করব, বিশেষ করে মৌলিক অধিকারের চ্যাপ্টারে, যেখান থেকে তোমাদের এই ফান্ডামেন্টাল রাইটসের চ্যাপ্টারটা অনেক সুবিধা হয়ে যাবে এবং অনেক সহজে তোমরা বুঝতে পারবে। ধন্যবাদ।